মধ্যেই আমাদের ক্লাসরুমে যে স্পেশাল অ্যাচিভমেন্ট টেস্ট শুরু হয়েছে সেই পরীক্ষার প্রথম সেট পরীক্ষার 30টি প্রশ্ন আমরা প্রথম ভিডিওতে প্রকাশ করেছি, এর আগের যে ভিডিও সেই ভিডিওতে, এবং আজকের এই ভিডিওতে আমরা পরবর্তী যে টোটাল 35টি প্রশ্ন সেটি প্রকাশ করব। কারণ 100 নম্বরে এই পরীক্ষা প্রথম ভিডিওতে আমরা 30টি প্রকাশ করেছি, আজকের ভিডিওতে 35টি এবং আগামী ভিডিওতে 35টি, অর্থাৎ টোটাল 100টি প্রশ্ন আমরা প্রকাশ করব। যেহেতু স্পেশাল অ্যাচিভমেন্ট টেস্ট খুব স্বল্প সময়ের এই পরীক্ষা, অর্থাৎ সুনির্দিষ্ট সময়ের মধ্যে এই পরীক্ষা দিতে হয়, এবং এই পরীক্ষার মুখ্য উদ্দেশ্য হলো বর্তমানকালে নিজের অবস্থা বিচার করা। প্রচুর স্টুডেন্ট একসাথে পরীক্ষা দিচ্ছে, সেই পরীক্ষা দেওয়ার মধ্যে দিয়ে নিজেকে উপলব্ধি করতে হবে আমার জায়গা কোথায় রয়েছে। কারণ আগামীতে যে পরীক্ষা হতে চলেছে সেই পরীক্ষায় প্রচুর প্রতিযোগী একসাথে অংশগ্রহণ করবে, তাই নিজের অবস্থা সম্পর্কে সচেতন থাকাটা দরকার, যাতে করে আমরা আমাদের বর্তমান এবং আগামীর যে প্রস্তুতি পরিকল্পনা সেটা করতে পারি। তো 31 নম্বর প্রশ্ন ছিল, দিল্লির সাথে দ্রাঘিমাগত বিস্তারের দিক থেকে সবচেয়ে নিকটে রয়েছে নিচের কোন শহর? দেখো, এই প্রশ্নটা বেশ অন্যরকম প্রশ্ন। আমরা যেহেতু আমাদের স্যাট পরীক্ষার মুখ্য উদ্দেশ্য শুধু এসএলএসটি নয়, শুধু বিপিএসসি নয়, ইএমআরএস, কেভিএস, এনভিএস, অর্থাৎ বিভিন্ন স্তরের যে পরীক্ষা সেই পরীক্ষায় নিজেকে প্রিপেয়ার করা। কারণ একটা ক্যান্ডিডেট কেবলমাত্র একটা সুনির্দিষ্ট পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছে না, তাই জন্য সব পরীক্ষার কথা মাথায় রেখে আমাদের প্রশ্ন করতে হচ্ছে স্ট্যান্ডার্ড, যেখানে এনসিইআরটির যে বই আছে সেই বই থেকে প্রশ্ন নেওয়া হয়েছে, বিভিন্ন পাঠ্য বই থেকে প্রশ্ন নেওয়া হয়েছে, এবং বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় যে প্রশ্ন এসেছে সেই প্রশ্ন, প্লাস ইউপিএসসি লেভেলের কিছু প্রশ্নকে এক জায়গায় করে আমরা আমাদের এই কোশ্চেন সেট তৈরি করি। তো দিল্লির সাথে দ্রাঘিমাগত বিস্তারের দিক থেকে সবচেয়ে নিকটে রয়েছে নিচের কোন শহর? দেখো, দিল্লিকে যদি আমরা দেখি অবস্থানগত দিক থেকে, দিল্লির পাশাপাশি যেগুলো দিয়েছে, হায়দ্রাবাদ দিয়েছে, হায়দ্রাবাদ এইখানে রয়েছে, তারপরে রয়েছে নাগপুর রয়েছে এখানে, এবং পুনে রয়েছে এখানে। তাহলে এখানে মজার বিষয়, আমাদের যে 4টে অপশন দিয়েছে তার মধ্যে বেঙ্গালুরু কোথায় রয়েছে? একদম দিল্লির সোজাসুজি। যদি আমরা ভার্টিক্যালি উত্তর দক্ষিণে রেখা টানি তাহলে দেখব একদম প্যারালালি অবস্থান করছে বেঙ্গালুরু শহর। হায়দ্রাবাদ তার কাছে, তারপরে রয়েছে নাগপুর, এবং সবশেষে রয়েছে পুনে। অর্থাৎ অনেক সময় এটা সাজাতে দিতে পারে। তাহলে দিল্লির দ্রাঘিমাগত বিস্তারের সবচেয়ে কাছে ব্যাঙ্গালোর, তারপরে হায়দ্রাবাদ, তারপরে নাগপুর, এবং লাস্টে রয়েছে পুনে। এইরকম সাজাতে দেওয়া প্রশ্ন কিন্তু বর্তমানকালে আসছে। আমাদের মাথায় রাখতে হবে বর্তমানকালে প্রশ্ন আসার ধরন বদলাচ্ছে, তাই শুধুমাত্র কিছু ছকে বাঁধা বই পড়লেই নিজের প্রস্তুতি সম্পন্ন হয়ে গেল এমনটা নয়। পরের প্রশ্ন 32-এর প্রশ্নে বলা হয়েছে, দ্য গ্রাফ ইউজ টু শো দ্য প্রপোর্শন অফ সারফেস এরিয়া রিপ্রেজেন্টিং এলিভেশন অ্যাবোভ অফ বিলো ডেটাম। উত্তরটা হলো হিপসোমেট্রিক কার্ভ। 33-এর প্রশ্ন বলছে, ক্যাটাস্ট্রোফিজম কাকে বলা হয়? বলছে দ্য সাডেন কনস্ট্রাকশন অর ডিস্ট্রাকশন, এখানে অ্যান্ড লেখা আছে, সাডেন কনস্ট্রাকশন অর ডিস্ট্রাকশন অফ দ্য ল্যান্ড ফর্ম অন দ্য আর্থ, একেই আমরা ক্যাটাস্ট্রোফিজম হিসাবে চিহ্নিত করি। 34, বিশেষ মূল্যবান একটি মন্তব্য বলা হয়েছে, নো ভেস্টিজ অফ এ বিগিনিং, নো প্রসপেক্ট অফ অ্যান এন্ড, অর্থাৎ শুরুর কোনো চিহ্ন নেই, শেষের কোনো সম্ভাবনা নেই। এই বক্তব্য কে বলেছেন? মূল্যবান এই বক্তব্য জেমস হাটন করেছিলেন। জিওমরফোলজির অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কথা। নেক্সট 35, অসম স্লোপের আইন বা দ্য কনসেপ্ট অফ ল অফ আনইকুয়াল স্লোপ ওয়াজ প্রপোজড বাই জি.কে. গিলবার্ট বা গিলবার্ট জি.কে. তো গিলবার্ট জি.কে ইনি করেছিলেন এই গুরুত্বপূর্ণ যে ধারণা, সেই ধারণার প্রবর্তন। 36, পর্বতগুলির ক্রমান্বয়ে উত্থান এবং তাদের বিলুপ্তির পর্যায়কে আমরা স্বাভাবিকভাবেই কোবারের থিওরি পড়েছিলাম না, লিথোজেনেসিস, অরোজেনেসিস, গ্লিপ্টোজেনেসিস। তো এই প্রত্যেকটা স্টেজের স্পেসিফিক বৈশিষ্ট্য আমাদের মাথায় রাখতে হবে। প্রশ্ন আসার ধরন কেমন, নিচের কোনটি লিথোজেনেসিসকে অ্যাড্রেস করছে, নিচের কোনটি অরোজেনেসিসকে অ্যাড্রেস করছে। এখানে বলা হয়েছে পর্বতগুলির ক্রমান্বয়ে উত্থান এবং তাদের বিলুপ্তির পর্যায়কে আমরা গ্লিপ্টোজেনেসিস নামক যে পরিভাষা সেটি দিয়ে চিহ্নিত করতে পারি। নেক্সট 37, নিচের কোন সমুদ্র নুবিয়ান, সোমালি
এবং আরবীয় প্লেটের সংযোগ স্থলে অবস্থিত? উত্তরটা দ্য রেড সি অ্যান্ড দ্য গালফ অফ এডেন। আমাদের প্রথাগতভাবে প্লেট টেকটনিক পড়লে হবে না, প্লেট টেকটনিক রিলেটেড কিছু স্পেসিফিক বৈশিষ্ট্য আমাদের পৃথিবীর মানচিত্র থেকে খুঁজে বের করতে হবে, এবং সেইগুলোই বর্তমানকালে পরীক্ষায় প্রশ্ন আসবে না যে সমুদ্রখাত কোন পাতসীমানা বরাবর গঠিত হয়, কোন পাতসীমানা বা অভিসারী পাতসীমানা কাকে বলে, নিরপেক্ষ পাতসীমানা কি, ট্রিপল জাংশন কাকে বলে, অলাকোজেন কি, এইসব প্রশ্ন আসবে না এখন আর। প্রশ্ন আসবে এর মধ্যে থেকে খুঁজে বের করা অন্যরকম ট্রিকি বা ক্রিটিক্যাল প্রশ্ন। নেক্সট 38, সম্পূর্ণ বা অসম্পূর্ণ হোক না কেন বেশ কয়েকটি ক্ষয়চক্রের সংযুক্ত ফলস্বরূপ যে ভূমিরূপ গঠিত হয় তাকে বলে পলিসাইক্লিক ল্যান্ডফর্ম। আমরা জানি যেখানে একাধিক ক্ষয়চক্রের সংযুক্তি লক্ষ্য করা যায় যে ল্যান্ডফর্মের মধ্যে তাকে বলা হয় পলিসাইক্লিক ল্যান্ডফর্ম। 39 প্রশ্নে বলা হয়েছে নদী দ্বারা সর্বাধিক নিম্নগামী ক্ষয়ের সীমাকে কি বলে? নদী দ্বারা সর্বাধিক নিম্নগামী ক্ষয়ের সীমাকেই বলা হয় বা দ্য লিমিট অফ ম্যাক্সিমাম ডাউনওয়ার্ড ইরেশন বাই এ রিভার। বেসিক্যালি একে আমরা বেস লেভেল অফ ইরেশন বলি। বেস লেভেল অফ ইরেশন যে নদী সমুদ্রে মিশেছে সেই নদীর ক্ষেত্রে সমুদ্রপৃষ্ঠ, আবার যে নদী বড় নদীতে এসে মিশেছে সেই নদীর বেস লেভেল অফ ইরেশন ওই বড় নদীর জলপৃষ্ঠ। আবার একইভাবে আমাদের যদি আমরা মরু অঞ্চল দেখি সেখানে গ্রাউন্ড ওয়াটার টেবিল হলো কোনো সুনির্দিষ্ট প্রবাহ চক্রের বেস লেভেল ক্ষয়ের। নেক্সট 40, ভ্রাম্যমান বালিযুক্ত মরুভূমিকে বা বালিয়ারি সমন্বিত অঞ্চলকে আমরা কি বলি? আর্ক বলে থাকি। যেখানে ভ্রাম্যমান বালি লক্ষ্য করা যায় এই পুরো বিষয়টাকে আমরা আর্ক হিসাবে চিহ্নিত করি। দ্য ডিজার্ট হ্যাভিং মোবাইল স্যান্ড আর কল্ড অ্যাজ আর্ক। নেক্সট পরের প্রশ্ন, বধভূমি নিচের কোন অঞ্চলে লক্ষ্য করা যায়? বেসিক্যালি ব্যাডল্যান্ড টোপোগ্রাফি নিচের যে জায়গাগুলোর কথা বলা হয়েছে তার মধ্যে সাউথ ডাকোটা ইউএসএ, এখানে বধভূমির জন্য বেশ খানিকটা পরিচিতি রয়েছে। পরের প্রশ্ন, হু প্রপাউন্ডেড রেসেশন থিওরি? রেসেশন থিওরি নিচের কোন ভূগোলবিদ প্রদান করেছেন? উত্তরটা AC লওসন। 43 প্রশ্ন, শুষ্ক বা আধা শুষ্ক অবস্থায় অন্তর্বর্তী অববাহিকা এলাকাকে কি বলা হয়? বোলসন বলে। শুষ্ক বা আধা শুষ্ক অবস্থায় অন্তর্বর্তী অববাহিকা, ঠিক আছে, যাকে আমরা ইংরেজিতে বলতে পারি ইন্টারমন্টেন বেসিন ইন এরিড অর সেমি এরিড এরিয়া আর কল্ড অ্যাজ বোলসন। 44, উৎপত্তি স্থলে সামুদ্রিক জলের অস্থিরতাকে বলা হয় সুয়েল করা বলা হয়। ওকে। 45, একটি তরঙ্গের ক্ষেত্রে নিচের কোন পরিভাষাটি টপ থেকে কস্টের দূরত্বের জন্য ব্যবহার করা হয়? ওয়েভ হাইট আমরা বলি, ওয়েভ হাইট। নেক্সট 46, নিম্নলিখিতগুলির মধ্যে কে এই ধারণাটি আনুষ্ঠানিক রূপ দিয়েছেন যে স্থানিক সংস্থা এবং জাতীয় উন্নয়নের মধ্যে সম্পর্ক রয়েছে? এই কনসেপ্টটা প্রণয়ন করেছেন ফ্রেডম্যান। ফ্রেডম্যান বলেছেন যে স্থানিক সংস্থা এবং জাতীয় উন্নয়নের মধ্যে একটা কোরিলেশন থাকে। ওকে। 47 প্রশ্ন, ভেরিয়েবলের পারস্পরিক নির্ভরতা বিশ্লেষণ করে, খুব গুরুত্বপূর্ণ কথা বলছে, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং স্ট্যাটিস্টিক্যাল টেকনিক ইজ ইউজ টু অ্যানালাইজ দ্য ইন্টারডিপেন্ডেন্স অফ দ্য ভেরিয়েবল? অর্থাৎ ভেরিয়েবলের মধ্যে ইন্টারডিপেন্ডেন্স বলা হয়েছে। ভেরিয়েবলের পারস্পরিক নির্ভরতা বিশ্লেষণ করতে নিচের কোন পরিসংখ্যান কৌশল ব্যবহার করা হয়? অনেকেই কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েবিলিটি বলে দেবে, উত্তরটা হবে প্রিন্সিপাল কম্পোনেন্ট অ্যানালাইসিস বা PCA। নেক্সট পরের প্রশ্ন 48, নিচের কোনটি স্থানিক ক্যাটাবেটিক বায়ুর অন্তর্গত? এখানে আমরা NCERT থেকে করেছিলাম প্রশ্ন। বেসিক্যালি সান্তা আনা অলসো ক্যাটাবেটিক বায়ু এবং সেই সঙ্গে চিনুকও কিন্তু ক্যাটাবেটিক বায়ু, তাই এক্ষেত্রে কিন্তু দুটোই সঠিক, ঠিক আছে। 49, ভূমিরূপের ক্ষয়প্রাপ্ত বিকাশ বোঝাতে, অর্থাৎ which term is used by Walter Payne to denote the waning development of landform? W. Payne নিচের কোন শব্দ ব্যবহার করেছেন? abstention entukilang বলে একটি পরিভাষা ব্যবহার করেছেন। 50 নম্বর প্রশ্নে বলা হয়েছে 2000 সালের পরের বিশ্ব পরিবেশ এবং উন্নয়নের অবস্থা পরীক্ষা করার জন্য জাতিসংঘের সাধারণ পরিষদ 1983 সালে
বিশ্ব পরিবেশ এবং উন্নয়ন কমিশন গঠন করে, যা কি নামে পরিচিত? এটাই তো আসলে ব্রুডল্যান্ড কমিশন। প্রশ্নটা হলো 2000 সালের পর বিশ্ব পরিবেশ এবং উন্নয়নের অবস্থা পরীক্ষা করার জন্য জাতিসংঘের সাধারণ পরিষদ 1983 সালে বিশ্ব পরিবেশ এবং উন্নয়ন কমিশন গঠন করে, যা ব্রুডল্যান্ড কমিশন নামে পরিচিত। 51 প্রশ্ন, ত্রিভুজ জরিপের জন্য বা আমরা ট্রায়াঙ্গুলেশন সার্ভে বলতে পারি জন্য স্টেশন হিসাবে ব্যবহৃত পৃথিবী পৃষ্ঠের বিন্দুগুলিকে বলা হয় ট্রাগোনোমেট্রিক্যাল স্টেশন। 52 প্রশ্নে বলা হয়েছে দ্য টার্ম গোল্ডিলক জোন ইজ অফেন সিন ইন দ্য নিউজ ইন দ্য কনটেক্সট অফ। অ্যাকচুয়ালি গোল্ডিলক্স জোন আমরা সায়েন্স পোর্শনের যদি খবর দেখি বর্তমানকালে, সেখানে এইটা নিয়ে বেশ খানিকটা চর্চা হয়। গোল্ডিলক্স জোন শব্দটি প্রায়শই খবরে দেখা যায়। কোন প্রসঙ্গে এটি ব্যবহৃত হয়? আমরা জানি যে বর্তমানকালে মহাকাশ বিজ্ঞানে আমাদের পৃথিবীর সমরূপ কোনো গ্রহের যে আবিষ্কার বা খোঁজ সেটা চলছে, অর্থাৎ পৃথিবীর ন্যায় পৃথিবীর মতো বৈশিষ্ট্য সমন্বিত কোনো গ্রহ আছে কিনা। এবার সেই গ্রহ থাকার একটা সুনির্দিষ্ট অনুকূল বেল্ট থাকবে। আমি মরুভূমিতে গিয়ে ভাববো না যে এখানে ম্যানগ্রোভ উদ্ভিদ পেয়ে যাব, বা মরুভূমির মধ্যে আমি খুঁজবো না যে এখানে রেইন ফরেস্ট পাবো। কোনো সুনির্দিষ্ট জিনিস খুঁজতে হলে তার স্পেসিফিক একটা অনুকূল বেল্ট থাকে। তো তাই জন্য একটা সুনির্দিষ্ট স্পেসিফিক যে স্পেস বেল্ট রয়েছে, যেখানে আর্থের মতো বিভিন্ন গ্রহের অনুসন্ধান চলছে। সার্চ ফর দ্য আর্থ লাইক প্ল্যানেটস ইন আওয়ার স্পেস, এই কনসেপ্টটা যে জোনের ওপর এই গবেষণা চলছে, অর্থাৎ অনুকূল এই জোন যেখানে আর্থের সমরূপ কোনো গ্রহ থাকতে পারে, তাকেই আমরা গোল্ডিলক জোন হিসাবে চিহ্নিত করি। ওকে, 53 প্রশ্ন, এ টেলিগ্রাম ওয়াজ সেন্ট ফ্রম গ্রিনিচ। বলছি দুপুর 12টায় গ্রিনিচ থেকে একটি টেলিগ্রাম পাঠানো হয়। ট্রান্সমিশনের সময় ছিল 12 মিনিট সময় লেগেছে ট্রান্সমিশনের জন্য। সন্ধ্যা 6টায় একটি শহরে পৌঁছায়। শহরের দ্রাঘিমাংশ কত? বেসিক্যালি 12টায় যদি পাঠানো হয় 12 মিনিট পরই সেখানে পৌঁছে গেছে, কিন্তু সেই জায়গাটায় দেখা যাচ্ছে এটা 6টা, ওই টাইমিংটা 6টা। তাহলে সময় নির্বাচন করো। দেখো, আমরা সাধারণভাবেই দুটো জায়গার দ্রাঘিমা জানলে সময় নির্বাচন করতে পারি, কিন্তু এখানে এই কথাটা দিয়ে একটা বেশ গুরুত্বপূর্ণ একটা স্ট্র্যাটেজি ঢুকিয়ে দেওয়া হয়েছে। সেই স্ট্র্যাটেজি কাজে লাগিয়ে আমাদের ক্যালকুলেশন করে বের করতে হবে সেখানকার দ্রাঘিমা কত। তো যাই হোক, প্রত্যেকে বুঝতেই পারছো সেটা কি, সহজ। তো সেই আনসার হবে, এটার আনসার হবে 87 ডিগ্রি ইস্ট। পরের প্রশ্ন 54, নিচের কোনটি পৃথিবীর সর্বোচ্চ আগ্নেয়গিরি? উত্তরটা মাউন্ট কটোপাক্সি। 55, এই দেশগুলির মধ্যে কোনটি ভারতের সাথে দীর্ঘতম আঞ্চলিক সীমান্ত গঠন করেছে? বাংলাদেশ, উত্তর সবার জানা। 56, নিচের কোন বিজ্ঞানী ম্যাগনেটোস্ফিয়ার আবিষ্কার করেছেন? থমাস গোল্ড আবিষ্কার করেছিলেন ম্যাগনেটোস্ফিয়ার। 57, নাতিশীতোষ্ণ ঘূর্ণবাত কোন দিক থেকে কোন দিকে অগ্রসর হয়? স্বাভাবিকভাবেই পশ্চিম থেকে পূর্বে অগ্রসর হয় নাতিশীতোষ্ণ ঘূর্ণবাত। 58, স্পক অফ হুইল ডেনিস প্যাটার্ন কাকে বলে? কেন্দ্র বিমুখ জল নির্গম প্রণালীকেই বলে স্পোক অফ হুইল ডেনিস প্যাটার্ন। 59, গ্রোথ পোল তত্ত্বের কেন্দ্রীয় ধারণাটি কি? বেসিক্যালি অ্যাগ্লোমারেশন অফ ইকোনমিক অ্যাক্টিভিটি। আমরা গ্রোথ পোল থিওরির যে কেন্দ্রীয় অঞ্চল, যেটা গ্রোথ পোল বলা হয়, সেই পোলের নেচার যদি দেখি তাহলে সেটা হলো অ্যাগ্লোমারেশন অফ ইকোনমিক অ্যাক্টিভিটি। এটাই হলো গ্রোথ পোলের প্রিন্সিপাল কম্পোনেন্টস বা নেচার। 61 প্রশ্নে বলা হয়েছে ড্যাশ হলো এক বা একাধিক শিলা ধ্বংসাবশেষের স্খলন যা ঢালের উপর দিয়ে ঘূর্ণমান হয়, অর্থাৎ ঢালের উপর দিয়ে ঘূর্ণমান অবস্থায় পরিবাহিত হচ্ছে। উত্তরটা হলো স্ল্যাম। আমরা ক্রিপ জানি বা ক্রিপিং জানি, গ্লুপ জানি, স্ল্যাম্প জানতে হবে। তো স্ল্যাম্প হলো ঢালের উপর দিয়ে উপাদান সমন্বিত যেগুলো বা পরিবাহিত হচ্ছে সেটা ঘূর্ণমান অবস্থায় স্থানান্তরিত হওয়া। ওকে, নেক্সট 62, কার্যকর ওয়াটারশেড ব্যবস্থাপনার প্রয়োজন ইন্টিগ্রেটেড অ্যাপ্রোচ টু ল্যান্ড অ্যান্ড ওয়াটার ম্যানেজমেন্টের জন্য। এই ইন্টিগ্রেটেড অ্যাপ্রোচ টু ল্যান্ড অ্যান্ড ওয়াটার ম্যানেজমেন্টের একটা বিশেষ পার্ট হলো এফেক্টিভ ওয়াটারশেড ম্যানেজমেন্ট। ওকে, 63 প্রশ্নে বলা হয়েছে
নিচের কোন অক্ষাংশ প্রসর বরাবর আটলান্টিক মহাসাগরের বিস্তার সবচেয়ে বেশি? ঠিকই প্রশ্ন, এবং সেটা 5,920 কিলোমিটার প্রসারিত। আমরা এস আকৃতির আটলান্টিক মহাসাগরকে চিনি, তো 35 ডিগ্রি সাউথ অক্ষরেখা বরাবর এই পেটটা সবচেয়ে বেশি ফোলা, প্রায় 5,920 কিলোমিটার। 64 প্রশ্ন, মধ্য সমুদ্রের শৈলশিরায় নতুন মহাসাগরীয় ভূত্বক যে প্রক্রিয়ায় তৈরি হয় তা হলো সি ফ্লোর স্প্রেডিং প্রসেস। 65 বলা হচ্ছে দ্য অ্যাকচুয়াল স্কেল produced along the longitudinal line in the projection is called radial scale. আমরা জানি রেডিয়াল স্কেল বলা হয় একে, যেটা দ্রাঘিমা বরাবর করা হয়ে থাকে। অক্ষাংশ বরাবর যে স্কেল তৈরি করা হয় তাকে কোন স্কেল বলে? অবশ্যই কমেন্ট সেকশনে জানাতেই পারেন। অ্যাচিভমেন্ট টেস্টের মৌলিক বৈশিষ্ট্য সেটা হলো এই পরীক্ষাটা লিমিটেড টাইমের মধ্যে দিতে হয়। আমাদের ক্লাসে যত টেস্ট আছে কোনো টেস্টের উপরই ক্লাসরুমের সুনির্দিষ্ট কোনো নিয়ন্ত্রণ রাখা হয় না। কেন? কারণ প্রত্যেক যারা শিক্ষক পদপ্রার্থী তারা নিজেদের মতো করে সময় নির্বাচন করে পরীক্ষা দেয়, যার যখন ইচ্ছে। 335টি টেস্ট সেইভাবেই সাজানো, একইভাবে ক্লাস যার যখন ইচ্ছে সে দেখতে পারে। কিন্তু স্যাট পরীক্ষা স্পেসিফিক টাইমের মধ্যে দিতে হয়। কেন? কারণ এই পরীক্ষার মুখ্য উদ্দেশ্য হলো প্রত্যেকের নিজস্ব মূল্যায়ন করা, যাতে করে আমরা নিজেরা এটা ভাবতে পারি যে আমার প্রস্তুতি এই জায়গায় আছে, রাজ্যে বর্তমানকালে আমার আনুমানিক র্যাঙ্কের জায়গাটা এত, যদি আমার চাকরি পেতে হয় তাহলে আমাকে আর কতটা প্রোগ্রেস করতে হবে। তাই জন্য আমরা স্যাট পরীক্ষার রেজাল্ট প্রকাশনের সময় লিস্ট বানাই। গ্রিন লিস্টে যারা থাকে তারা বর্তমানকালেই যে কোনো পরীক্ষায় পাশ করা এবং চাকরি পাওয়ার জন্য যোগ্য। যারা ইয়েলো লিস্টে আছে তারা যে কোনো সময় গ্রিন জোনে যাওয়ার জায়গায় আছে, যদি নিজের অবস্থা এবং কনসিস্টেন্সি ধরে রাখতে পারে। যারা অরেঞ্জ জোনে আছে, বেশ খানিকটা দুর্বল জায়গা, সেই জায়গা থেকে বেরিয়ে আসার জন্য প্রচুর এফোর্ট দিতে হবে। আর যারা রেড জোনে আছে তাদের অবস্থা বেশ খানিকটা সংকটের, যদি এখনো নিজেকে নিয়ে না ভাবে তাহলে কিন্তু আগামীর পরীক্ষা তো আসবে কিন্তু নিজের সফলতা আসবে না। তো তাই জন্য আমরা প্রত্যেকের মূল্যায়ন করার জন্য এই পরীক্ষার আয়োজন করেছি। লিমিটেড সময়ের মধ্যে এই পরীক্ষা দেওয়া যায় এবং তার মধ্যে দিয়েই সেই পরীক্ষা সাবমিট করতে হয়, এবং যারা পরীক্ষায় অংশগ্রহণ করে না তারা প্রশ্ন দেখতে পারে না। তাই আমরা কেবলমাত্র ইউটিউবে এই প্রশ্নগুলোকে এক্সপোজ করছি যাতে ক্লাসরুমের ছেলেমেয়েরাও দেখতে পারে, কারণ এই প্রশ্ন সে দেখতে পারেনি যে পরীক্ষা দেয়নি। কারণ যারা একদম বিগিনার তারা এই পরীক্ষা দেওয়ার সাহস পায়নি, সাহস পাচ্ছে না স্বাভাবিকভাবেই। তাই ক্লাসরুমে 500 ক্যান্ডিডেটের ওপরে রয়েছে আমাদের 525 জন, কিন্তু এই পরীক্ষা গড়ে দিচ্ছে, আগের দিন দিয়েছে 292 জন। তাহলে 292 জন যারা সাহস দেখিয়েছে এই পরীক্ষা দেওয়ার, এবং তারা নিজের অবস্থা বিচার করতে পেরেছে এবং অবশ্যই স্বমূল্যায়ন করে নিজের আগামীর স্ট্র্যাটেজি তারা ঠিক করতে পারছে। তো এই হলো স্যাট পরীক্ষার বৈশিষ্ট্য। প্যারালালি আমাদের ক্লাসরুমটার বৈশিষ্ট্য হলো এটা কেবলমাত্র এসএলএসটির জন্য নয়, কেবলমাত্র বিপিএসসির জন্য নয়, এমআরএস এর জন্য নয়, সমস্ত টিচিংয়ের যে পরীক্ষাগুলো রয়েছে সব পরীক্ষাকে আমরা মান্যতা দিয়ে মাল্টি ডিসিপ্লিনারি ভাবে এই পরীক্ষা সাজিয়েছি, যাতে করে একটা ক্যান্ডিডেট কেবলমাত্র তো এসএলএসটির ভরসায় থাকবে না, তাকে বিপিএসসির জন্য প্রস্তুতি নিতে হচ্ছে। যদি এখন ইএমআরএস এর ফর্ম বেরোয় তাকে ইএমআরএস দিতে হবে, কেউ এনভিএস এর ফর্ম, এনভিএস কেভিএস খুব তাড়াতাড়ি বেরোবে ফর্ম, তো স্বাভাবিকভাবে তার প্রস্তুতিও তাকে নিতে হবে। তাই জন্য মাল্টি ডিসিপ্লিনারি ভাবে সাজিয়েছি আমরা সমস্ত পরীক্ষার সিলেবাসকে এক জায়গায় করে। আমাদের নিজস্ব সিলেবাস রয়েছে, সেই সিলেবাস অনুযায়ী পরপর ক্লাস এবং পরীক্ষা সাজিয়ে ক্লাসরুমটা 3.5 বছর ধরে তৈরি করা হয়েছে। এবার এখানে অ্যাডমিশন নিয়ে কেউ যদি ভাবে আমি কেবলমাত্র এসএলএসটির প্রিপারেশন নেবে, সে কোনো সমস্যা নেই। কেউ যদি ভাবে আমি সব পার্টের প্রিপারেশন নেবো, তাও সে নিতে পারে। তাই এটা আমাদের ক্লাসরুমের মুখ্য বৈশিষ্ট্য, যার যখন ইচ্ছে ক্লাসরুমে অ্যাডমিশন হওয়া যেতে পারে। এবং সেক্ষেত্রে আমাদের যে অফিসিয়াল নাম্বার 8250941515 এই নাম্বারে যোগাযোগ করে, হোয়াটসঅ্যাপ অ্যান্ড ফোনে যোগাযোগ করে আমাদের ক্লাসরুমে অ্যাডমিশন হওয়া যেতে পারে, যার যখন ইচ্ছে। এবং এই যে ধারাবাহিক প্রস্তুতির পর্ব বা প্রস্তুতির কাজ সেটা আমাদের চলবে। আমাদের মুখ্য উদ্দেশ্য ভূগোলকে ফিল করে পড়া, যাতে করে নিজেকে যোগ্য করে তোলা সম্ভব হয়। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। টাটা।